গল্পটার শেষটা যে এরকম আমি তো ভাবতেই পারিনি। কানাই সামন্ত একের পর এক ফেরেববাজের পাল্লায় পড়ে, কিন্তু না, গল্পটা আমি কেন আপনাকে বলে দিচ্ছি আগেই। চলুন আপনি নিজেই শুনে নিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কানাই সামন্তর দোকান। শুরু করছি। 100টা টাকা জলেই গেল কানাই সামন্তর। তা এরকম কত টাকাই তো তার যায়, কি আর করা। কানাই কিন্তু পয়সাওয়ালা লোকও নয়, বরং বড়ই গরিব। গাঁয়ের এক প্রান্তে তার ছোট মুদির দোকান, তেমন চলেও না। তার উপর লোকে ধার বাকিতে জিনিস নিয়ে টাকা শোধও দিতে চায় না। তা মুশকিলে পড়েই কানাই সামন্ত সহজে বড়লোক হওয়ার ফিকির খুঁজছিল। তা ফিকির কে না খোঁজে? কেউ কেউ ফিকিরের যোগে পয়সা বাগিয়েও তো নেয়। কিন্তু কানাইয়ের কপালটাই এমন যে সে কেবল ফেরেববাজদের খপ্পরে পড়ে যায়। এই তো মাস চারেক আগে প্রাতঃকালেই এক ডাক সাইটে সাধু বাবা এসে হাজির। যেমন পেল্লায় চেহারা, তেমনি বিরাট তার দাড়ি আর গোঁফ। হাতে সিঁদুর মাখানো মস্ত ত্রিশূল, মাথায় জটা, দেখলেই ভক্তি শ্রদ্ধা হয়। এসে আধসের ছাতু আর এক পো গুড় চাইল। ভারী ভক্তির সঙ্গেই দিয়েছিল কানাই। সাধু বাবা তার ঝোলা থেকে থালা আর ঘটি বের করে টিপকলের জলে ছাতু মেখে এক চোপাটে উড়িয়ে দিয়ে যে একখানা বজ্রপাতের মতো ঢেঁকুর তুললেন যে পিলে চমকে যায়। দামটা চাইবার সাহসই হলো না কানাইয়ের। হাত জোর করে বসে রইল পায়ের কাছে। সাধু তারপর বাইরের বেঞ্চিখানায় শুয়ে ঘণ্টা চারেক টানা ঘুম দিয়ে উঠল। সে কি নাকের ডাক রে বাবা! দুপুরে উঠে সেবার জন্য চাল ডাল চাইল, সঙ্গে আলু কুমড়ো পটল বরবটি, মানে যা ছিল ঘরে, সঙ্গে নুন তেল, এমনকি একটু ঘিও। ভয়ে ভয়ে তাও বের করে দিল কানাই। ঝোলা থেকে হাঁড়ি বের করে ইটের উনুনে কাঠের জালে সের দেড়েকের মতো খিচুড়ি সাপটে আবার সেই উদ্গার। দিনান্তে ঝোলা থেকে একটা নুড়ি পাথর বের করে তার হাতে দিয়ে বলল, তোর সেবায় খুশি হয়ে এই পরশ পাথর দিয়ে গেলুম, লোহায় ছোঁয়ালেই সোনা। এই বলে নিজের হাতের লোহার বালাটায় সে সেই পাথরটা ঠেকাতেই পাথরটা হলুদ বর্ণ ধারণ করল। কানাই তো আর চোখের জল সামলাতে পারল না। এত দিনে তার দুঃখ ঘুচল। সাধু আবার তার জন্য যজ্ঞ করবে বলে 500 টাকা নিয়ে চলে গেল। সাধু যেতে না যেতেই যেন ভগবানই একজন দূতকে পাঠিয়ে দিলেন এক গরুর গাড়ি বোঝাই পুরনো লোহা লক্কর নিয়ে। একটা বুড়ো লোক এসে হাজির। পুরনো লোহা চাই গো বলে হাঁক পাড়ছিল। তাকে আর হাঁকাহাঁকি করতে না দিয়ে দরদাম না করেই এক গাড়ি পুরনো বালতি, ভাঙা ট্রাঙ্ক, জং ধরা শিক, এসব 5,000 টাকায় কিনে ফেললো কানাই। সেই সব এখনো দোকানের ওপাশে ডাঁই হয়ে পড়ে আছে। পরশ পাথর ঠেকিয়ে ঠেকিয়ে ক্ষয় করে ফেলেছে, কিছুই হয়নি। তা কানাইকে এরকম আক্কেল সেলামি মাঝে মাঝেই দিতে হয়। বছর দেড়েক আগেই এক ভণ্ড ফকির তাকে অক্ষয় ক্যাশ বাক্স গছিয়ে গেছিল। কি মিষ্টি হাসি, মিঠি মিঠি বুলি, মিষ্টি চাউনি, আর তার ভালো পোশাক টোশাক, সেসব দেখে কানাই কুপোকাত। ফকির তার দোকান দেখে খুব আক্ষেপ করে বলল, হ্যাঁ, ভালো লোকেদের কপাল খারাপই হয়, তবে গুরুর মেহেরবানিতে এখন থেকে আর তোর কোনো কষ্ট থাকবে না। বলে সে তার পুঁটলি খুলে একখানা কাঠের পুরনো ক্যাশ বাক্স বার করে কানাইয়ের হাতে দিয়ে খুলতে বলল। খুলে কানাই দেখে তাতে অন্তত 500 টাকার তাড়া। ফকির টাকাটা তুলে নিয়ে বাক্স বন্ধ করে
তাকে ফের খুলতে বলল। কানাই আবার খুলে দেখে তাতে অবিকল আগের মতোই 100 টাকা। ফকির বাক্সটা তাকে দিয়ে বলল, দিনে 2বারের বেশি খুলো না, কিন্তু বেশি লোভ ভালো নয়। এই অক্ষয় ক্যাশ বাক্স তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে। এইসব বলে দরগায় সিন্নি চড়ানোর জন্য 1000 টাকা দক্ষিণা নিয়ে ফকির তো বিদায় হলো। ক্যাশ বাক্স আজও দোকান ঘরে পড়ে আছে, ওই 2বারই যা ওই ফকিরের কেরামতিতে টাকা বেরিয়েছিল। তারপর থেকে ঠন ঠন। এই পরশুই তো এক আখাম্বা তান্ত্রিক এসে হাজির। বিভীষণ চেহারা, পরনে রক্তাম্বর, দাড়ি গোঁফ চুল নিয়ে একেবারে লকলক করছে। গুল্লু গুল্লু চোখে বেশ ব্যগ্র দৃষ্টি। বজ্র কণ্ঠে বলল, তোর তো খুব দুঃখ রে। যে আঁকে বাবা, আমি বড় কষ্টে আছি। বাড়িতে পাঁঠা আছে? আগে না। ফলার করাবার মতো কিছু নেই? আগে ওই দুধ চিঁড়ে হবে? তাই নিয়ে আয়। আসন, সঙ্গে মর্তমান কলা। তা তান্ত্রিক শেরটা চিঁড়ে দুধ খেয়ে ভারী খুশি। বলল, পাঁঠা হলে আরো জমতো রে। তা যাক, এই আয়নাখানা আমি তোকে দিয়ে যাচ্ছি। আয়নার দিকে চেয়ে মা কালীকে স্মরণ করে 3বার বলবি, জিঞ্জিরি ফাটাস, জিঞ্জিরি ফাটাস, জিঞ্জিরি ফাটাস। অমনি এই আয়নার ভেতর দিয়ে গুপ্তধনের হদিশ পেয়ে যাবি, একেবারে ফটোগ্রাফের মতো, বুঝলি? এবার মায়ের পুজোর বাবার 501 টাকা বের কর দিকে। তা কানাই অনেক থেকে এখন খানিক শেয়ানা হয়েছে। ভূমি পেন্নাম করে বলল, আগে 500 তো পেরে উঠবো না বাবা। ক্যাশ বাক্সে বড় জোর এই 50টা টাকা হতে পারে। তান্ত্রিকের বড় তাড়া, বলল, তাই দে। আমায় আবার আজ রাতের মধ্যে মাধবপুরের শ্মশানে পৌঁছতে হবে তো। টাকা নিয়ে একটা কাঠের ফ্রেমের সস্তা পুরনো আয়না দিয়ে সে উধাও হলো। সেই আয়নায় গুপ্তধন কেন, নিজের মুখখানাও ভালো করে দেখা যায় না, এমন ময়লা। নিজের আহাম্মকির কথাই আজকাল বসে বসে ভাবে কানাই। লোভেই না পাপ হয়, আর পাপেই তো বিনাশ। লোভে পড়েই না সে কতগুলো ঠকবাজ আর জোচ্চোরের পাল্লায় পড়েছিল। ভবিষ্যতেও হয়তো পড়বে, তবে জিনিসগুলো সে ফেলে দেয়নি। সেই পরশমণি, সে ক্যাশ বাক্স, আয়না সে যত্ন করে রেখে দিয়েছে। জিনিসগুলো জালি হলেও তাকে তো গুণাগার দিতে হয়েছে। তা কদিন যাবৎ তার বউ নন্দরানী একটা আয়নার বায়না করছে। মুখবেড়ের হাট থেকে 12.5 টাকায় একখানা আয়না অনেক দিন আগে কিনে দিয়েছিল কানাই। সেই আয়নাখানা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ায় বউ নন্দরানীর ভারী অসুবিধা হচ্ছে। কিন্তু মুখবেড়ের হাট বসবে আবার সেই শনিবার। হাট ছাড়া তো ভালো আয়না পাওয়াও যায় না। মাঝখানে 3টে দিন কাজ চালিয়ে নেওয়ার জন্য সে ওই তান্ত্রিক বাবার দেওয়া আয়নাটা একটু সাফসুতরো করে দিয়েছে নন্দরানীকে। সকালে দোকান খোলার আগে যখন 4টি মুড়ি আর বাতাসা খেতে বসেছে কানাই, তখন নন্দরানী এসে বলল, ওগো, এ কি আয়না দিয়েছো? এর ভেতর যেসব বিটকেল জিনিস দেখা যাচ্ছে। কানাই উদাস হয়ে বলল, ও আয়নাটা ওরকমই, কোনো রকমে কাজ চালিয়ে নাও না, 3 দিন পরে ভালো আয়না এনে দেব। নন্দরানী রাগ করে বলল, না বাপু, আমি বরং কাঁসার থালায় মুখ দেখে সিঁদুর পরে নেব। এই ভুতুড়ে আয়না তোমার কাছেই থাক। বলে আয়নাটা তার পাশে রেখে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে মুড়ির বাটি রেখে কানাই আয়নাটা নিয়ে উঠে পড়ল। দোকানে ফিরে এসে জায়গা মতো আয়নাটা রাখতে গিয়েও
কি ভেবে একটু ভালো করে দেখলো আয়নাটাকে, ঘষে মেজে একটু সাফসুতরো করায় আয়নাটা ঠিক আগের মতো ঘোলাটে নেই আর। কিছু যেন দেখাও যাচ্ছে। ভালো করে দেখতে গিয়ে কানাইয়ের এক গাল মাছি। সত্যিই তো, আয়নায় নিজের মুখের বদলে অন্য কি সব যেন দেখা যাচ্ছে। একটু আলোতেও নিয়ে গিয়ে সে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল, বেশ আবছায়ার মধ্যে যেন একটা অন্ধকার ঘরে একটা সিন্দুক মতো বাক্স, আর তা থেকে একটা তালা ঝুলছে। আর ওই সিন্দুকটার পাশ দিয়েই খুব সরু একটা সিঁড়ি ওপর দিকে উঠেছে। আর কিছুই বোঝা গেল না। কানাই বজ্রাহতের মতো আয়নার দিকে চেয়ে বসে রইল। মনে হচ্ছে এটা একটা গুপ্তধনেরই সংকেত। কিন্তু এই বেটা লোহার বাক্সটা কোথায় কোন মাটির নিচে পোঁতা আছে তা কে বলবে? কানাইয়ের এখন ভারী মুশকিল হলো। গুপ্তধনের হদিশ একটা পাওয়া গেল বটে, কিন্তু ঠিকানা সেটাই তো জানা নেই। আয়নাখানা ভক্তিভরে মাথায় ঠেকিয়ে সাবধানে লুকিয়ে রাখলো সে। তারপর আকাশ পাতাল ভাবতে বসলো। তার ভাবনার চোটে চারজন খদ্দের এসে ফিরে গেল। একজন ময়দার খোঁজে এসেছিল, একটা বাচ্চা মেয়ে এসেছিল হলুদের গুঁড়ো কিনতে, একজন এলো পোস্ত, আর একজন এসেছিল সোডা নিতে। সবাইকে মাথা নেড়ে নেই বলে ফিরিয়ে দিল সে। দিন কতক এখন আয়না নিয়েই তার 24 ঘন্টা কাটছে। ফাঁক পেলেই আয়নাটা মুখের সামনে ধরে বসে থাকে, কিন্তু ভেতরের সেই দৃশ্যটার কোনো পরিবর্তন নেই। সেই তালা লাগানো লোহার সিন্দুক আর সেই সরু সিঁড়ি। নাওয়া খাওয়া গোল্লায় গেল কানাইয়ের। রাতে ঘুম হয় না, সারা দিন বিড়বিড় করে। দিন 15 মাথায় দুপুরবেলা যখন ফাঁক পেয়ে দোকান ঘরে বসে আয়নায় মজে আছে কানাই, তখন একজন কেষ্টবিষ্টু চেহারার লোক এসে দোকানের সামনে একটা মোটর গাড়ি থেকে নামলো। একটা হাঁক মেরে বলল, ওহে দোকানি, তোমার কাছে লবঙ্গ পাওয়া যাবে? কানাই অম্লান বদনে বলে দিল, না, নেই। লোকটা একটু হেসে বলল, আরে লবঙ্গ না থাকে মৌরি তো আছে, আমার যে একটু মুখ শুদ্ধির বড় দরকার হে, আপনি অন্য দোকান দেখুন না। লোকটা বেশ হো হো করে হেসে উঠে হঠাৎ বলল, দোকানদারিতে মন দাও হে দোকানি, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে আছে, আয়নার গুপ্তধন তো মরীচিকা। এই বলেই সেই বাবুটি গাড়িতে উঠে ভোঁ করে চলে গেল। আর অবাক হয়ে কানাই দেখল আয়নাটা একদম অন্ধকার হয়ে গেছে। সেই সিন্দুক নেই, সিঁড়ি নেই, কিচ্ছু নেই। কানাইয়ের মাথায় বজ্রাঘাত। খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর হঠাৎ তার সম্বিত ফিরল। ওই বাবুটি শেষ কথাটা যেন কি বলে গেল, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে বসে আছে, আয়নার গুপ্তধন তো মরীচিকা। তাহলে কি এ লোকটা সব জানে? কানাই একটা দীর্ঘশ্বাস ফেলে তার দোকানের চারপাশটা ভালো করে দেখল। তার দোকানটা ভারী হতশ্রী, অযত্নে অনাদরে, কেমন যেন লক্ষ্মী ছাড়া। দোকানে মন নেই বলে তার দোকানে জিনিসপত্রের জোগান নেই, খদ্দের এসে ফিরে যায়, হিসেবপত্র ঠিক মতো রাখা হয় না, খরিদ্দারদের সঙ্গে তেমন বিনয় বচনে কথাও তো বলে না সে। তাহলে এটাই কি তার অভাবের কারণ? পরদিন থেকেই দোকানের পেছনে লেগে পড়ল কানাই, বিস্তর মেহনতে দোকানটা যথাসাধ্য সাফসুতরো করলো। পাইকারি বাজার থেকে মেলা মাল তুলে এনে দোকান সাজালো।
হিসেবের খাতা রাখলো নতুন করে। মাস ঘুরতে না ঘুরতেই বিক্রি বাটা বেড়ে দ্বিগুণ তিনগুণ। সারা দিন খদ্দেরের আনাগোনা। সন্ধ্যের পর এখন টাকা গুনতে হিমশিম খেতে হয়। পরশমণি ক্যাশ বাক্স আর আয়না সে ফেলেনি। তার আহাম্মকির স্মারক হিসেবে সেগুলো দোকানেই রাখা আছে। সেদিকে চেয়ে মাঝে মাঝে সে বিজ্ঞের মতো হাসে। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর প্রত্যেকবারের মতোই অনুরোধ রাখছি ভিডিওটা লাইক করবার জন্য এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য। আপনার মতামত নিচে কমেন্ট বক্সে পেলে আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।